মাঝে বেঁচে থাকি হাসি কাঁদি। নদ নদী মেছোপথ ভাবে ভরা মনোরথ, বাতাসে ভাওয়াইয়া সুর দোলে অবিরাম, উত্তরে সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রাম। নদী বেষ্টিত পলি গঠিত সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ১.৫ শতাধিক বছরের প্রাচীন ঐতিহ্যবাহী উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে এই উন্মুক্ত মাঠে এই মুহূর্তে যারা বসে আছেন এবং এর বাইরে দেশে বা বিদেশে টিভিতে বা অনলাইনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন কিংবা শুনছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রত্নসম্পদ, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ও বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানগুলো সম্পর্কে জানতে এবং জানাতে দেশের প্রান্তে প্রান্তে গিয়ে ইত্যাদি ধরনের ধারাবাহিকতায় আজ এসেছি নদীমাতৃক অসংখ্য প্রত্ন ঐশ্বর্য ও মহারানী স্বর্ণময়ীর কীর্তি শোভিত ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গান সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে খ্যাত সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে। শুরুতেই রয়েছে এই কুড়িগ্রাম জেলার উপর প্রয়োজনীয় কিছু তথ্য। কুড়িগ্রাম জেলা বাংলাদেশের রংপুর বিভাগের অন্তর্ভুক্ত একটি সীমান্তবর্তী ও নদীমাতৃক জেলা। ব্রহ্মপুত্র ও তিস্তা সহ ১৬টি ছোট বড় নদীকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এ জেলার প্রকৃতি এবং মানুষের আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবন প্রণালী। নদীর মায়া মমতার কারণেই এ জেলার মানুষের কণ্ঠে শোনা যায় ভাওয়াইয়া গানের সুর, আর তাই এ জেলার স্লোগান ভাওয়াইয়া গানের ধাম, নদ নদীময় কুড়িগ্রাম। বর্ষায় অতি বন্যা, শীতে প্রচণ্ড ঠান্ডা, এরপর নদী ভাঙনে বিপর্যস্ত থাকে এ এলাকার মানুষ। কুড়িগ্রামের ইতিহাস বেশ প্রাচীন। বলা হয় কুড়িগ্রাম প্রাগৈতিহাসিক আদিম সভ্যতার লীলাভূমি। দর্শক মণ্ডলী, কথা বলছি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে। 1868 সালে স্থানীয় শিক্ষা বিস্তারের জন্য এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন জমিদার মহারানী স্বর্ণময়ী। একসময় এই প্রতিষ্ঠানটির প্রধান ছিলেন কবি কালিদাস রায়, যার উপাধি ছিল কবি শেখর। শুধু এই স্কুলটি নয়, সে সময় তৎকালীন ভারতবর্ষে জনকল্যাণে তিনি আরও অনেক স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট, সেতু নির্মাণ, স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলা সহ অনেক পুকুর খনন ও সংস্কার করেন। তার মধ্যে একটি হচ্ছে স্বর্ণময়ী সরোবর। আর এইসব জনহিতকর কাজের জন্যই তিনি রানী থেকে হয়ে ওঠেন মহারানী। 1984 সালে 9টি উপজেলা নিয়ে কুড়িগ্রাম জেলায় উপনীত হয়। ওকি গাড়িয়াল ভাই হাঁকাও গাড়ি তুই চিলমারির বন্দরে। চিলমারির এই নদী বন্দরকে নিয়ে রচিত ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিনের এই ভাওয়াইয়া গান আমাদের লোকসঙ্গীতের সম্পদ। আমি এখন দাঁড়িয়ে আছি ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত সেই চিলমারি বন্দরে। 1947 সালে দেশ ভাগের আগে এখান থেকে পণ্য ও যাত্রীবাহী জাহাজ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন স্থানে যেত। দেশ ভাগের পর চিলমারি বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে আমি এখন যে চিলমারি বন্দরে দাঁড়িয়ে আছি, 2016 সাল থেকে এই স্থানটিতে আবার চিলমারি বন্দরের কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই বন্দরটির আধুনিকায়নের কাজ চলছে। উল্লেখ্য, চিলমারি বন্দর হচ্ছে বাংলাদেশের 27তম নদী বন্দর। এছাড়াও ভুরুঙ্গমারী উপজেলায় রয়েছে সোনাহাট স্থলবন্দর। প্রাচীন ঐতিহ্যের ধারক বাহক হিসেবে এই জেলায় বেশ কিছু স্থাপনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুধকুমার নদীর উপর অবস্থিত বঙ্গ সোনাহাট সেতু, উলিপুর উপজেলায় ঐতিহ্যবাহী রূপমারি পুকুর, দোলমঞ্চ মন্দির, প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত ঐতিহাসিক মুন্সিবাড়ি, কুড়িগ্রামের সাথে নাগেশ্বরী ও ভুরঙ্গামারী উপজেলার সংযোগ স্থাপনকারী ধরলা ব্রিজ, নাগেশ্বরীতে অবস্থিত ভিতরবন্ধ জমিদার বাড়ি, রাজারহাটে চান্দামারি মসজিদ, ফুলবাড়ি উপজেলায় নাওডাঙ্গা জমিদার বাড়ি ও শিব মন্দির। দর্শক মণ্ডলী, কথা বলছি মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ভুরুঙ্গামারীর বাড়ির সামনে থেকে। 1947 সালে দেশ ভাগের পর 1948 সালের শেষ দিকে মৌলানা ভাসানী কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামে এই বাড়িটি ক্রয় করেন। এই গ্রামটি ভারতের দুটি রাজ্য আসাম ও পশ্চিমবঙ্গের সীমানা সংযুক্ত।
এই বাড়িতে তার কনিষ্ঠ সহধর্মিণী হামিদা খানম ভাসানী সন্তানদের নিয়ে বসবাস করতেন। তার মৃত্যুর পর এই বাড়ির দেখাশোনা করতেন তার ছোট ছেলে আবু বকর খান ভাসানী। ভাসানী বাড়ি নামে খ্যাত এই বাড়িটির এই কক্ষটিতে রয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ব্যবহৃত কিছু স্মৃতিচিহ্ন। রয়েছে তার ব্যবহৃত বেঞ্চ, বসার চেয়ার, মাথার টুপি, ব্যবহৃত খাট এবং তিনি ও তার স্ত্রীর ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র। দর্শক মণ্ডলী, ভাসানীর স্মৃতি বিজড়িত এই বাড়িটি নিয়ে গর্বিত এলাকাবাসী ও তার পরিবার। ভাসানীনগর নামে পরিচিত এই বাড়িটি দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেক মানুষ। এবার আমরা কথা বলবো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি জনাব মনিরুজ্জামান খান ভাসানীর সঙ্গে। আপনি তো আপনার দাদা আব্দুল হামিদ খান ভাসানীকে দেখেননি? না, আমি দেখেননি। আপনার বাবা বা অন্য কারো কাছ থেকে তার সম্পর্কে কিছু শোনেননি? তিনি কেমন মানুষ ছিলেন? তিনি খুব সাদাসিধা মানুষ ছিলেন একজন। মানুষ তার ব্যবহারে মুগ্ধ হয়ে যেত। সে আসলে হাজার হাজার মানুষ এসেছে তার ব্যবহারের কারণে। আপনার কি জানা আছে হঠাৎ করে তিনি এই ভুরঙ্গ বাড়িতে কেন বাড়ি করলেন? তার তো আরো বাড়ি আছে। বাবার মুখে যেটা শোনা যে আসাম খুব নিকট। আব্দুল হামিদ খান ভাসানীর জন্ম বাংলাদেশের সিরাজগঞ্জে, কিন্তু ভাসানীর জন্ম হলো আসামে ভাসানচরের। এই বাড়িতে আসলে সে আসামের দেখতে পারত এবং আসামের লোকজনদের খুব সহজেই তার কাছে আসতে পারে। মজলুম এই জননেতা আপনার দাদু, আপনার অনুভূতি কেমন? মানে এটা আমার অনেক বড় অনুভূতি, বিশাল পাওয়া। অনেক ধন্যবাদ আপনাকে। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে তিস্তা নদীর উপরে নির্মিত হয় মাওলানা ভাসানী সেতু। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে মুক্তাঞ্চল হিসেবে রৌমারী এক অবিস্মরণীয় নাম। স্বাধীনতা যুদ্ধের পুরো সময় রৌমারী ছিল মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে প্রায় 65,000 বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত দুজন নারী মুক্তিযোদ্ধার একজন কুড়িগ্রামের তারামন বিবি। তিনি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার শঙ্কর মাধবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এই কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন 1935 সালের 27শে ডিসেম্বর। কুড়িগ্রামের উলিপুরে জন্মগ্রহণ করেছেন ঐতিহ্যবাহী পা চালিত নলকূপ বা ঢেকিকল উদ্ভাবক নরেন্দ্রনাথ দেব। এছাড়াও অনেক কীর্তিমান ব্যক্তিত্বের জন্ম হয়েছে এই কুড়িগ্রামে। এ জেলার রাজারহাটে রয়েছে ব্যাপারীপাড়া শাহী মসজিদ, ভুরুঙ্গামারীর জয়মণিঘাটে জয়মণি জমিদার বাড়ি, বিজিবি গেটে রক্ষিত পাঙ্গা রাজ্যের দুটি কামান, রাজারহাটের পাঙ্গেশ্বরী মন্দির ও পাঙ্গা রাজবাড়ির ধ্বংসাবশেষ। এছাড়াও কুড়িগ্রামে রয়েছে আরো অনেক প্রাচীন নিদর্শন। কুড়িগ্রামের এই বৈচিত্র্যময় প্রতিবেদনের পর এবারের নিবেদন কুড়িগ্রামের কৃষ্টি কথা ও ইতিহাস গাথা নিয়ে একটি পরিচিতিমূলক প্রীতিময় ও গীতিময় নৃত্য। ভাই হাকায় গাড়ি চিলমারি বন্দরে, হাওয়াইয়া গান কণ্ঠে যে তার মিঠেল সুরে ঝরে। গাড়িয়াল ভাই হাকায় গাড়ি চিলমারি বন্দরে, হাওয়াইয়া গান কণ্ঠে যে তার মিঠেল সুরে ঝরে। ব্রহ্মপুত্র ধরলা নদীর দুই পাড়ে মন হারায়, কুড়িগ্রাম আমার জেলা যার তুলনা নাই। কুড়িগ্রাম আমার জেলা যার তুলনা নাই। নদী বেষ্টিত এই চরাঞ্চলের কূলে, কোমল শরৎ দোল দিয়ে যায় শুভ্র কাশের ফুলে। মহারানী স্বর্ণময়ী পাঙ্গা রাজের কামান, অতীত ইতিহাসের কথা আজও বলে যায়। কুড়িগ্রাম আমার জেলা যার তুলনা নাই। কুড়িগ্রাম আমার জেলা যার তুলনা নাই। প্রাচীনতম আমাদের এই উত্তরের সীমান্তে, বর্গিরা পারেনি কোনো কালেই আঘাত আনতে।
সাহস নিয়ে। এই মাটিতে ভালোবেসে দাঁড়িয়েছে সবাই। কুড়িগ্রাম আমার জেলা, যার তুলনা নাই। কুড়িগ্রাম আমার জেলা, যার তুলনা নাই। এআই তারও তুলনা নাই। প্রযুক্তির উন্নয়নের যুগে প্রযুক্তির প্রয়োগ যেমন প্রয়োজন, তেমনি প্রতিনিয়ত প্রযুক্তিগত প্রতারকদের সম্পর্কেও সতর্ক থাকা প্রয়োজন। কারণ প্রযুক্তির যুক্তিহীন ব্যবহার কারোই কাম্য নয়। আরে বন্ধু, তুই এই অসময়ে? ওমায়া, অন্য সময় এলে তোরা কি তা পাওয়া যায়? তুই তো শুটিং ডাবিং এতে লয়ে ব্যস্ত। তুই কি তা মানুষ, তুই মহা স্টার। কিন্তু হঠাৎই আসার কারণটা কি? আর তোর তো খুব খুশি খুশিও লাগতেছে। বন্ধু কিনে আলছি। কি? তোর কথা মতো ওই ফ্যাটটা কমাবে লেগে একটা মলম কিনছি, আর এই মাথা চুল গোছাবে লেগে একটা তেলও কিনছি। তার মানে আমি তোরে আবার এসব কেনার কথা কখন বললাম? ওমায়া, তুই ফেসবুকে একটা বিজ্ঞাপন অভিনয় দিছস না? কি সুন্দর হইয়া গলা হইয়া কইছস আপনার চুল পড়ে যাচ্ছে, আফসোস হচ্ছে, আর চিন্তা নেই, এসে গেছে চুল তেল। আজই ব্যবহার করুন, টাক মাথায়ও চুল গজাবে। আমি ব্যবহার করছি, আপনিও ব্যবহার করুন চুল তেল। তো সে এটা কি কস? ওমায়া, আমার কি তোর বেকুল মনে হয়? আমি ফেসবুক বুঝি না? আমি ফেসবুকে দেখছি বন্ধু, এইটা কইয়া ফাঁস কাটাইয়া লাভ হইতো না। আমি একটা সপ্তাহ দেখবাম, আমার টাক মাথার মধ্যে যদি চুল না গজায়, আমি কিন্তু তোর এই সুন্দর চুল টান্না সেরি আলবাম তাই রিসোর্স কইবা। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ওমায়া, না বুঝুন আর কি আছে? আমি তো বাংলাই কইতেছি, ফেসবুকে যে তুই এটা কইছস যেটা কি মিথ্যা। আমি যখন কিছু বলি নাই, করি নাই, তাহলে তো এটা মিথ্যাই। ওমায়া, তুই করছস না? তুই কামটা করছে কেলা? আর কি এআই? ওমায়া মায়া, তাহলে এআই করছে। ওই যে ফেসবুকে যে কয় এআই বলে দিনের রাত বানাইতারে, রাতের দিন বানাইতারে, এটা? হ্যাঁ, তার দ্বারা তো সবই সম্ভব। কেন তুই মোবাইলে দেখোস নাই সদ্য ভূমিষ্ঠ শিশুদের দিয়া কত সাক্ষাৎকার বানাইছে আর নোংরা ভিডিও ছড়াইতেছে? হো, কিন্তু এই আমি তো ফেসবুকে শুনছি যে এআই বলে বালা, এই থেকে তা বালা মানুষের কাম। এআই তো মানুষ না, এইটা হইতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ও নিজে চলতেও পারে না, বলতেও পারে না, অরে সালায় মানুষ। যদি দোষ হয় কারো, সেটা আমাগো, আমরা যারা ব্যবহার করি। হ্যাঁ, তুই ঠিক হইছস। দেখছস ফেসবুকে একটা বুয়া বিজ্ঞাপন দেখিয়া কত টিয়া আমি ধরা খাইছি। আমার লোক একটা সিটারি হয়েছে না এটা। আচ্ছা, আমরা এরম কিয়া? তবে দোস্ত, এটার একটা অন্য দিকও আছে। কিতা দিক? অনেকের অনেক খারাপ ভিডিও, ছবি, গোপন কথা, টেলিফোন আলাপ ফাঁস হলেও এআই করছে কয়া চালায় দেয়। সুতরাং এআইও আছে বিপদে। এখন যত দোষ ওই এআই ঘোষ। তাহলে আমরা বালা হইয়াম কবে? এই তারিখটা এআইও বলতে পারবে না। এ ধরনের স্বভাবদোষী মানুষের সব ভাব স্বভাবতই বোঝা যায় না। তাই কথা কম কাজ বেশি এই বাক্যটি অনেকেই মনে রাখতে পারেন না। তারা ভুলে যান শ্রোতাদের মধ্যেও তাদের চেয়ে জ্ঞানী ও গুণী মানুষ থাকতে পারে। যেমন এই ব্যক্তির উক্তি। এই যে চারিদিকে এত কথা, এ ব্যাপারে আপনার সংক্ষিপ্ত মতামত জানতে চাই স্যার। আমি তো বেশি কথা বলি না। কেন স্যার? কারণ পরিবার এবং সমাজ দুটোই ধ্বংস হতে শুরু করে যখন জ্ঞানী ব্যক্তিরা চুপ করে থাকে আর মূর্খরা বেশি কথা বলে। চমৎকার বলেছেন স্যার। তোমাদের জন্য কিন্তু কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। না 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 না, সংসার সুখের হয় পুরুষের গুণে, যদি সে চুপচাপ বউয়ের কথা শুনে। আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। এবার আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। কিসের দর্শক? সিনেমা, মঞ্চের, টিভি, ফেসবুকের, ইউটিউবের, অনলাইন মিডিয়া, ওটিটি, নাকি টেলিভিশনের দর্শক? টেলিভিশনের জন্যই বলুন স্যার। কোন বয়সের দর্শক? শিশু, কিশোর, তরুণ নাকি বৃদ্ধ? তরুণদের জন্যই বলুন স্যার। কোন শ্রেণীর তরুণ? নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নাকি তারও উপরে? মধ্যবিত্ত। কোন পেশার দর্শক? কৃষক, শ্রমিক, ছাত্র, ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নাকি আইনবিদ? ছাত্র। শহরের ছাত্র নাকি গ্রামের ছাত্র? স্যার, ছাত্র তো ছাত্রই, সে হোক শহরের অথবা গ্রামের। স্যার, আমার মনে হয় আপনার জন্য আপনার প্রথম উপমাটাই ঠিক আছে। জ্ঞানীরা চুপ থাকে আর মূর্খরা বেশি কথা বলে। ভালো থাকবেন স্যার, ধন্যবাদ। আমরা ভালো মনের মানুষ চাই, কালো মনের নয়। এই প্রকৃতির বা চরিত্রের লোক থেকে চলুন কুড়িগ্রামের প্রকৃতির অন্যরকম সৌন্দর্যে ঘুরে আসি। যেদিকে চোখ যায় শুধু চর আর চর, মাঝে মাঝে
বাড়িঘর। দর্শক মণ্ডলী, কথা বলছি দুধকুমার এবং ব্রহ্মপুত্র নদীর মোহনা থেকে। নদ নদী বেষ্টিত এই কুড়িগ্রাম জেলায় প্রায় 4 শতাধিক চর রয়েছে। এসব চরাঞ্চলে 5 লক্ষাধিক মানুষ বসবাস করে। চরগুলো সহজেই বিচরণযোগ্য এবং বেশিরভাগই জনবসতিপূর্ণ। এখানকার বেশিরভাগ মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন। এসব অঞ্চলের মানুষ স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। এসব চরের শিশুরা অধিকাংশই লেখাপড়া করে না, কারণ এসব চরের শিশুরা স্কুল চেনে না। তাদের সকাল হয় ক্ষেতের ডাকে আর সন্ধ্যা হয় ধানের বোঝা কিংবা গরুর খাদ্য নিয়ে বাড়ি ফেরার মধ্য দিয়ে। আমরা জিজ্ঞেস করছিলাম কয়েকজন শিশুর কাছে, তোমরা কি করছো? খেলা খেলছি। তো তোমাদের স্কুল নেই? না। তা তোমরা পড়াশোনা করো না? আমাদের এখানে স্কুল নেই, তাই আমরা পড়ি না। পড়তে ইচ্ছে করে না? পড়তে ইচ্ছে করি, কিন্তু স্কুল নেই, কিভাবে পড়বো? এইসব শিশুদের কাছে লেখাপড়া বা শিক্ষা অনেক দূরের স্বপ্ন। এসব চরে শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের। বিশেষ করে এখানকার চরাঞ্চলের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেখানকার যে শিক্ষক, তারা হলো শহর থেকে সপ্তাহে দেখা যায় 1 দিন সর্বোচ্চ 2 দিন যান। ওখানে আছে ভাড়াটে শিক্ষক, তারা স্বল্প শিক্ষিত, চাষাবাদের পাশাপাশি 1 থেকে 1.5 ঘন্টা এখানকার শিক্ষার্থীদেরকে পড়াশোনা করান। আমরা শুনেছি এসব চরাঞ্চলে বাল্যকালে অনেকে বিয়ে দিতে বাধ্য হন অভিভাবকরা। এখানে বাল্য বিবাহের হারটা কি বেড়েছে না এখন একটু কমেছে? স্কুল কম ছিল বিধায় আমরা বাল্য বিবাহ দিয়েছি। কিছু স্কুলের প্রয়োজন, স্কুল হলে আর বাল্য বিবাহ আরো স্কুল প্রয়োজন এবং শিক্ষাটা যদি বিস্তার লাভ করে তাহলে বাল্য বিবাহ কমে যাবে। আচ্ছা, রোজিনা আক্তার একজন বাল্য বিবাহের শিকার নারী। আপনার যখন বিয়ে হয়েছে তখন আপনার বয়স কত ছিল? 10 বছর। 10 বছর বয়সে বিয়ে হয়েছে? এই এত শিশু অবস্থা আপনাকে বিয়ে দিয়েছিল কে? আমার জ্যাঠু জেঠাই আত্মীয় স্বজন। আপনি আপনার সন্তান কয়জন? 3 জন। এমনি লেখাপড়া তো করেন নাই? ক্লাস 4 এ উঠছি, তাতে বিবাহ দিছে। তখন তো পড়াও ভালো ছিল না। আমরা এবারে কথা বলবো এই চিলমারি ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আমিনুল ইসলামের সঙ্গে। এখানকার চিকিৎসা কিভাবে হয়? চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত খারাপ। যদি কোনো রোগী এমার্জেন্সি হয়ে যায় তাহলে আমরা সদর হাসপাতাল ছাড়া বিকল্প আমাদের কোনো রাস্তা নেই। সদর হাসপাতাল কি করে না? আমরা ওই নৌকা যোগে নিতে হয়। আচ্ছা, আপনারা তো বোধহয় একটা ব্যক্তিগত নৌকা আছে? জি, এটা আমি অ্যাম্বুলেন্স হিসেবে দিছি। আমার ইউনিয়নের 24 ঘন্টা এটা থাকে। যে কোনো রোগী আসলে তার সেবার জন্য আমি রেখে দিই। মানে জরুরি সেবার জন্য এটা। এখন যুগ পাল্টেছে, প্রযুক্তির ছোঁয়ায় আধুনিক হয়েছে যানবাহন, কিন্তু এখনো কুড়িগ্রামের চরাঞ্চলে পণ্য পরিবহনে একমাত্র ভরসা হয়ে আছে ঘোড়ার গাড়ি। বর্ষায় নদীতে পানি থাকায় নৌকা সহজলভ্য হলেও শুকনো মৌসুমে ঘোড়ার গাড়ি ছাড়া চরাঞ্চলের জীবন যেন স্থবির হয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের একমাত্র নির্ভরযোগ্য বাহন হচ্ছে ঐতিহ্যবাহী এই ঘোড়ার গাড়ি। এখন দেশের ভ্রমণ পিপাসুরা দেশে এবং দেশের বাইরেও ভ্রমণে যান, কিন্তু কুড়িগ্রামও যে ভ্রমণের আকর্ষণীয় স্থান হতে পারে তা নিয়ে কেউ হয়তো ভাবেন না। চরের এসব বাড়িগুলোতে পর্যটকদের থাকার ব্যবস্থা করলে পর্যটকরা যেমন এতে থেকে আনন্দ পাবেন, তেমনি স্থানীয় জীবন ও সংস্কৃতির সঙ্গেও পরিচিত হবেন। পাশাপাশি চরবাসীও এতে উপকৃত হবেন। এসব চরাঞ্চলের জমিতে কৃষকরা যে ধান, কালাই ও বাদামের চাষ করেন তা দেখতে যেমন সুন্দর, স্বাদও তেমনি অতুলনীয়। এখনো নারীরা এখানে ঢেকিতে ধান ভানেন। এসব চরাঞ্চলে গোধূলি লগ্নে নদীর পাড়ে কোনো মাঝিকে গিয়ে অনুরোধ করলে শোনা যাবে এ ধরনের ভাওয়াইয়া গানের সুর। আর এসব গানেই খুঁজে পাওয়া যায় ভাওয়াইয়া গানের আদি রূপ। কান্দিছি রে ভালো পরিয়া শিমিলারে ডালে আবার শরৎ এলেই এখানকার চরগুলোতে বসে কাশফুলের মেলা। বিস্তীর্ণ এলাকা জুড়ে শ্বেত শুভ্র কাশবন এবং কাশ গাছের চূড়ায় সাদা কাশফুলে প্রকৃতি যেন হেসে ওঠে। বিভিন্ন বয়সের মানুষ এখানটায় এসে মুঠোফোনে কাশবনের এই মনোরম সৌন্দর্য ধারণ করেন। কাশবন শুধু চরাঞ্চলের সৌন্দর্যই বাড়ায়নি, কোনো ব্যয় ছাড়াই এসব কাশ গাছ বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন চরাঞ্চলের অনেক মানুষ। দর্শক মণ্ডলী, প্রচারের অভাবে এসব চরের সৌন্দর্যের কথা অনেকেই হয়তো জানেন না, তাই এখানে আসার কথাও ভাবেন না। আর সেজন্যই এসব চরের সৌন্দর্য আরো বেশি বেশি করে তুলে ধরতে হবে। অবহেলিত এসব চরের জন্য উন্নত চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমাদের প্রত্যাশা এসব চরে গড়ে উঠুক আলোকিত ও মানবিক ভোর, বিকশিত হোক চর পর্যটন শিল্প। চরের এই প্রকৃতি ও পরিবেশ থেকে এবারে চলুন ভিন্ন পরিবেশে 4 চরিত্রের চিত্র দেখি। দাদিয়া ভাবি, আপনার শাড়িটা কিন্তু খুব সুন্দর। কালই অনলাইন থেকে কিনলাম, জুই ভাবির কাছ থেকে। আমার কিন্তু নুরি ভাবির ড্রেস খুব ভালো লাগে। মহিলা দেখতে যা সুন্দর, যা পরে তাই সুন্দর লাগে। নুরি আপাকে ভালো লাগবে বলে কি আমাদেরকেও ভালো লাগবে? মহিলা যা টল,
তা ভাবি, আপনি তো প্রত্যেকবার ছুটিতে ট্যুরে যান, এবার কোন দেশে যাচ্ছেন? না ভাবি, আমি তো বিদেশে খুব কম যাই, দেশেই কত ঘোরার জায়গা। গতবার কোথায় গিয়েছিলাম জানেন? সুন্দরবনে, সেই হিরন পয়েন্টে, ভীষণ ভালো লেগেছে। তা এবার কোথায় যাচ্ছেন? এবার টাঙ্গুয়ার হাওড়া যাওয়ার প্ল্যান করছি। সারা দিন পানির উপর ভাসবো, দূরে মেঘালয়ের পাহাড় দেখবো, হাওড়ের মাছ খাবো। ইস, আমার তো ভাবতেই খুব ভালো লাগছে ভাবি। তাই বলে আবার হাওড়ে নেমে গোসল করবেন না যেন। কেন কেন? ওমা ভাবি, আপনি জানেন না ওই হাওড়ে তো শখানিক বস্তা ঘুরে বেড়ায়, শত শত মানুষের ময়লা আবর্জনা সবই তো ওই হাওড়ের পানিতেই যায়। ছি, এত সুন্দর একটা হাওর, এটাকে পর্যন্ত আমরা একটু পরিষ্কার রাখতে পারি না। কবে যে আমরা পরিবেশ নিয়ে একটু সচেতন হব। তো রিমা ভাবি, আপনি এবার কোথাও যাবেন না? আমি তো প্রত্যেক সপ্তাহে যাই। তাই নাকি? কোথায় যান? আমার শখ হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট আর রিসর্ট। কিন্তু রুম্পা ভাবি, আপনার প্ল্যান তো জানলাম না, আপনি কোথায় যাবেন? আমি তো এবার দেশের বাইরে যাব, কিন্তু মনটা আমার একটুও ভালো নেই। কেন? আমি তো যাব মেয়েকে ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে রেখে আসতে, তাই মনটা খুব খারাপ। মন খারাপ লাগলে মেয়েকে এখানে পড়ান। ভাবি, ওর সব বান্ধবীরা বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে চলে গেছে, আমি ওকে কি করে না করি? ভাবি, এই সমস্যা তো ঘরে ঘরে। আপনার মেয়ে তো ভালো স্টুডেন্ট, বিদেশে গেলে ভালোই করবে। তা সাদিয়া ভাবি, আপনার কি প্ল্যান? আপনারা যে যেখানেই যান, আমি কোথাও যাচ্ছি না। ছেলে মেয়ে, সংসার আর সোশ্যাল মিডিয়া, আমি এসব নিয়েই আছি। তাহলে তো আপনার কাছে সব ভাইরাল নিউজ পাওয়া যাবে। সব নিউজ কিন্তু পাওয়া যাবে না, কারণ বেশিরভাগ ভাইরালই এখন নোংরা এবং অশ্লীল। তবে কিছুদিন আগে ফুটপাতে একটা ভাইরাল হোটেল দেখে আমার ভীষণ কষ্ট লাগলো। বেচারা রিক্সা চালক, সিএনজি চালকদের ওখানে ভাত খাওয়াতো, যেখানে সততার পরীক্ষাও হতো। এরপর থেকে তো ওখানে ইউটিউবারদের মেলা বসে, ভাইরালের পর ভাইরাল, দূর দূরান্ত থেকে সবাই খেতে আসে, নারী পুরুষ কেউ বাদ নেই। অথচ যাদের জন্য এই হোটেলটা করেছে তারাই খেতে পারছে না। আচ্ছা, এদের কি বিবেক বলতে কিছু নেই? বিবেক থাকলে কি আর এসব করে? শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে এই যে হাজার হাজার দর্শক বসে আছেন, তাদের মাঝখান থেকে আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে 4 জন দর্শক নির্বাচন করব। যেহেতু আমরা এই ভাওয়াইয়া লোকসঙ্গীত সমৃদ্ধ কুড়িগ্রামে এসেছি, তাই এই অঞ্চলের কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে আপনাদের কয়েকটি প্রশ্ন করব। যিনি সঠিক উত্তর দিতে পারবেন তিনি নির্বাচিত হবেন আমাদের পরবর্তী পর্বের জন্য। এখানটা রয়েছে রানা আর এখানটা রয়েছে মামুন, তারাই সঠিক দর্শকদের বাছাই করবেন। আমাদের প্রয়োজন 2 জন নারী এবং 2 জন পুরুষ। তাহলে আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন, কুড়িগ্রাম জেলার সাথে ভারতের 3টি প্রদেশ বা রাজ্যের সীমানা রয়েছে, বলতে হবে রাজ্যগুলোর নাম কি? আমি দেখতে পাচ্ছি অনেকে হাত তুলেছেন এবং সবাই সম্মিলিতভাবে সঠিক উত্তর দিয়েছেন। অর্থাৎ উত্তর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের কুচবিহার জেলা, পূর্বে ভারতের আসাম প্রদেশের ধুবড়ি এবং মেঘালয় রাজ্যের তুরা পার্বত্য জেলা। সুতরাং এই প্রশ্নের উত্তরে আমরা কাউকে নিতে পারছি না। চলে যাব পরবর্তী প্রশ্নে। ব্রহ্মপুত্র নদ বা নদীর চরাঞ্চলে একটি বিশেষ প্রজাতির আমন ধান চাষ করা হয়, যা অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর, বলতে হবে সেই ধানটির নাম কি? ওখানে একজন, বলুন আপনি। গাঞ্জিয়া ধান। গাঞ্জিয়া ধান, উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? কুমারী শ্রাবন্তী রানী। কি করেন আপনি? স্টুডেন্ট। শিক্ষার্থী, অনেক ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের উল্লেখযোগ্য জনপদ চিলমারির মাটি ও মানুষের কথা নিয়ে রচিত চিলমারির এক যুগ, বলতে হবে বইটির লেখককে। ওখানে একজন, আপনি বলুন। চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন। চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন, উত্তর সঠিক হয়েছে, তার জন্য করতালি। কি নাম আপনার? শাহরিয়ার কবির বক্সি। কি করেন আপনি? ব্যবসায়ী। ব্যবসা করেন, অনেক ধন্যবাদ। আমরা একজন পুরুষ এবং একজন নারী পেয়েছি, আমাদের দরকার আরও একজন নারী এবং আরেকজন পুরুষ। পরবর্তী প্রশ্ন, উত্তরাঞ্চলের প্রাণ ভাওয়াইয়া গানের প্রধান 3টি চরিত্র কি কি? এক হচ্ছে নাওয়াল, 2 হচ্ছে মহিষাল, আর 3 হচ্ছে গরুর গাড়ি। না, হয়নি। গাড়িয়াল। হ্যাঁ, গরুর গাড়ি, তারপর কৃষক। হয়নি। মহিষাল, গাড়িয়াল, মাহুত। উত্তর সঠিক হয়েছে, তার জন্য করতালি। কি নাম আপনার? আমার নাম গৌতম চন্দ্র পাল। কি করেন আপনি? ব্যাংক কর্মকর্তা। আমরা আরো একজন পুরুষ পেয়ে গেলাম, আমাদের এবার দরকার একজন নারী। পরবর্তী প্রশ্ন, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত কুড়িগ্রামের তারামন বিবি মহান মুক্তিযুদ্ধে কত নম্বর সেক্টরের হয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন? 6 নম্বর সেক্টর। হয়নি। 2 নং সেক্টর। না, হয়নি। 11 নম্বর সেক্টর। 11 নম্বর সেক্টরে, উত্তর সঠিক হয়েছে, তার জন্য করতালি। আপনার নাম? ইসবাত ফাইজা রেবতী। কি করেন আপনি? স্টুডেন্ট। অনেক ধন্যবাদ। আমরা 4 জন দর্শক পেয়ে গেলাম। চলে আসুন, আপনারা মঞ্চে চলে আসুন, তাদের জন্য করতালি। এবারে আপনাদের নিয়ে আমরা শুরু করব দ্বিতীয় পর্ব। এই পর্বে আপনাদের অভিনয় নয়, গান গাইতে হবে। যেহেতু এই উত্তরাঞ্চল ভাওয়াইয়া সমৃদ্ধ এবং
এই অঞ্চলের মানুষের প্রাণের গান। তাই আমরা 4টি হৃদয় ছোঁয়া ভাওয়াইয়া গান নির্বাচন করেছি। বহুশ্রুত এই গানগুলি সবারই পরিচিত, তবে কে কোন গানটি গাইবেন সেটা নির্ধারণ করার জন্য আমরা লটারির ব্যবস্থা করেছি। এই কাঁচের পাত্রে 4টি জনপ্রিয় ভাওয়াইয়া গানের কথা লেখা রয়েছে। যার ভাগ্যে যে গানটি উঠবে তাকে সেই গানটি গাইতে হবে, তবে পুরো গান নয়, অংশবিশেষ। এই পর্বে যন্ত্র সহযোগে আমাদের সহযোগিতা করবেন বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির যন্ত্রশিল্পী বৃন্দ। এবার দেখা যাক কার ভাগ্যে কোন গান পড়েছে। আপনার কোন গানটা পড়েছে? বাউকুমটা বাতাসে। হ্যাঁ, অনেক জনপ্রিয় একটি গান। আপনার? ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। আপনার? একবার আসিয়া সোনার চাঁদ। সোনার চাঁদ মোর যাও দেখিয়া রে। বাপুই স্যাঙেরা রে। আচ্ছা, এই 4টি জনপ্রিয় গান আপনারা পেয়েছেন। তাহলে আমরা শুরু করছি। যিনি কথা, সুর, লয়, তাল এবং ভাওয়াইয়া গানের সুরের মধ্যে যে বিশেষ ভাঙ্গন রয়েছে সেটি ঠিক রেখে সবচেয়ে ভালো গাইতে পারবেন, তিনি হবেন আমাদের আজকের ল্যাপটপ বিজয়ী। তাহলে আমরা শুরু করছি। প্রথমে আপনি আসুন। বাউকুমটা বাতাস। বাউকুমটা বাতাস যেন ঘুরিয়া ঘুরিয়া মরে, ফকিও রে ওই নতুন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ভোরে, ও কি গাড়ি আলমই চলো রাজো পন্থে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবারে আপনি আসুন। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ফান পাতাইছে ফান্দুয়ের ভাই, পুটি মাছ দিয়া, আরে মাছের লোকে ওই না বগা পরে উড়াল দিয়া রে ওরে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার ঘাম ছুটে গেছে। অনেক ধন্যবাদ। এবারে আপনি শুরু করুন। ও কি একবার আহাসিয়া সোনার চাঁদ মোর যাও আহাও দেখিয়া রে। অনেক ধন্যবাদ। সব শেষে আপনি শুরু করুন। বাপুই স্যাঙেরা রে, ঘুরে গাছ টুটিয়া দুটা মুখ জল বহি পারিয়া দে। ও বাপুই স্যাঙেরা রে, ঘুরে গাছ টুটিয়া দুটা মুখ জল বহি পারিয়া দে। ওরে তুইও দুটা নের বাপুই মুখ দুইটা দে, আরে আরো দুইটা দে রে বাপুই সাওয়ালের বাদে, আরে আরো দুইটা দে রে বাপুই আষাঢ়ের বাদে। ও বাপুই স্যাঙেরা রে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা 4 জন দর্শকের গান শুনলাম, তবে 2 জন সুরে থাকলেও আর 2 জনের ছিল সুর সংকট। ফলাফল দেওয়ার আগে আমরা যন্ত্রশিল্পীদের কাছ থেকে একটু জেনে নেই তাদের দৃষ্টিতে কে ভালো গেয়েছেন। বলুন, কাকে প্রথম করা যায়? সবশেষ শিল্পী অর্থাৎ শ্রাবণী রানী, তার জন্য বড় তালি। তো সুতরাং তার জন্য রয়েছে আজকে আমাদের ল্যাপটপ, এবং বাকি যারা রয়েছেন তাদের কারোই নিরাশ হবার কিছু নেই। সবার জন্য রয়েছে আমাদের কাছে সব সময়কার জন্য মহামূল্যবান পুরস্কার বই, রয়েছে কেয়ার গিফট সামগ্রী, এছাড়াও রয়েছে পরিবেশ বন্ধু কাজ। আর এই সবগুলো পুরস্কারে দেওয়া হচ্ছে কেয়া কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এই পর্বে অংশগ্রহণ করার জন্য ভাওয়াইয়া একাডেমির যারা বাদ্যযন্ত্র শিল্পী এখানে এসেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও, এবং ধন্যবাদ আপনাদের সবাইকে। কথায় আছে জনে জনে জনতা। এর মধ্যে সচেতন জনতা জাগলে যেমন মানুষ আশঙ্কামুক্ত হতে পারেন, তেমনি আশঙ্কাভুক্ত হতে পারেন তারা যারা জনতাকে ব্যবহার করে নানা ধরনের ঝাপসা ব্যবসা করেন, যেমন এই ব্যক্তি। লোক লাগবে, লোক লোক লাগবে, লোক। ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, একটু সাইডে আসবেন? বলেন। আচ্ছা, আসুন প্লিজ। আপনাকে দেখলাম শাহবাগ, পল্টন এইসব এলাকায় ঘুরে ঘুরে আপনি ভিজিটিং কার্ড বিলাচ্ছেন, আবার হাতে একটা প্ল্যাকার্ডও দেখছি যেখানে লেখা আছে লোক লাগলে এই নাম্বারে নক দিন।
জি জি জি, আপনার লাগলে আপনার নক দিতে পারেন। আচ্ছা, আপনি কাদের উদ্দেশ্যে সব লোকের জন্য নক দিতে বলেছেন? কি যে বলেন না আপা, আজকাল প্রত্যেকটা দিন জিয়ারের রাজনৈতিক কর্মসূচি হচ্ছে, এত লোক পাবেন কোথায়? বাইরের থেকে যে আনবেন সেটাও তো অনেক এক্সপেন্সিভ। তাই আমি বিভিন্ন শ্রেণী পেশার কর্মসূচিতে তাদের চাহিদা অনুযায়ী লোক সাপ্লাই করে থাকি। নক দিলেই রিপ্লাই দিব। এত লোক পাবেন কোথায়? এটা আবার কেমন প্রশ্ন করলেন? টাকা দিলে লোকের অভাব হয় নাকি? 3-4 ঘন্টার জন্য বুক করি, আমার এজেন্ট আছে, ওরা ভাড়ির মিছিল করতে করতে লোকেশনে চলে আসবে। একই লোক তো আপনারা বিভিন্ন পার্টিতে সাপ্লাই দেন, নতুন নতুন স্লোগান বলতে ভুল করে না? বড় বড় নেতারা ভুল করে কত কথা বলি ফেলায়, আর এরা তো বাড়াইটা একটু বলতে হইতেই পারে। এদের রেট কত? এক এক জনের এক এক রেট। মিছিলের রেটটা একটু বেশি, কারণ এখানে গলা ফাটাই চিল্লাইতে হয়, প্রচুর হাঁটতে হয়। মিটিং এর রেটটা একটু কম, কারণ এখানে বসে থাকার কাম, মাঝে মাঝে একটু স্লোগান দিতে হয়। অবস্থান কর্মসূচিও একটু সস্তা, আর মানববন্ধন সবচেয়ে সস্তা, কারণ এখানে কোনো রিস্ক নাই। তবে পরিবেশ পরিস্থিতি এবং উত্তেজনার উপর রেটটা উঠানামা করে। এত দীর্ঘ সময় থাকে, এরা খাওয়া দাওয়া করে কোথায়? মাথা পিছু 1 প্যাকেট বিরিয়ানি আর হাফ লিটার পানি তো কন্টাকেই থাকে। এইটার ব্যাপারে আমার পার্টিরা খুব উদার, জানে যে ফ্যাক্টরি দেখলে মুখে দিয়ে আওয়াজ বেরোবে না। তো এইসব করতে গিয়ে যদি কেউ আহত হয়ে যায়, পার্টির খরচে ফ্রি চিকিৎসা দিতে হবে। আচ্ছা, আপনি এত কথা বলতেছেন কেন? বুশিয়ার আছে, হরিলন, এখানে বিস্তারিত লেখা আছে। আপনার কয়জন লাগবে, কবে লাগবে বলেন? আমার লাগবে না, আসলে আমি আপনার একটা ছোট্ট ইন্টারভিউ নিলাম। আজাইরা ফেসাল, এতক্ষণ আমি 2-3টে পার্টির কর্মসূচি পাইতাম। লোক লাগবে, লোক। সরি বলে তড়িঘড়ি চলে গেলেও আমাদের দেশে জট ঝটপট খোলে না। সে যে জটই হোক, যানজট, আইনি জট, সম্পর্কের জট, প্রশাসনিক জট বা আন্দোলনের জট। যানজটের কথাই ধরা যাক। এই জট নিয়ে বলার গতি বাড়লেও জট খোলার গতি বাড়েনি। এই যানজটের জটিল যন্ত্রণায় কি হয় তা ভুক্তভোগী মাত্রই জানেন। তেমনি এক জটাক্রান্ত রিক্সা চালকের ভারাক্রান্ত অভিব্যক্তি। এই যে রিক্সা চালক ভাই, আমরা লক্ষ্য করছি আপনি অনেকক্ষণ ধরে কাঁদছেন, ঘন ঘন চোখ মুছছেন। একটু বলবেন কি আপনি কেন কাঁদছেন? ভাই, আমরা গরিব মানুষ, এই রিক্সা চালায় 2টা ভাত খাই, বউ বাচ্চারে খাওয়াই, কিন্তু এখন রোজগার নাই, মালিকের টাকা দিতেও কষ্ট হয়। কেন কেন? এই জ্যাম দেখেও কি আপনি বুঝতে পারেন না? দিনে 4-5টার বেশি খেপ পারতে পারি না, হারাটা দিন জ্যামের মধ্যে বয়ে থাকতে হয়। শোনেন ভাই, এর নাম জনদুর্ভোগ। এই দুর্ভোগের কারণ কি বলে হয় আপনি মনে করেন? আপনি জানেন না, রাজনীতিতে যেমন শেষ কথা বলতে কিছু নাই, সেই রকম দাবি দেওয়াতেও শেষ দাবি বইলা কিছু নাই। প্রত্যেক দিন কারো না কারো মিছিল, মিটিং, নাইলে 10-12 জন মিল্লা যা তা ভাষায় স্লোগান চলতেই আছে, চলতেই দিন আছে। পরে 2-3টা আন্দোলন এই শহরে, হেগলিগা রাস্তায় জাম লাগা যায়, এই জাম সহজে ছুটে না। আর সাধারণ মানুষের দাবি রাস্তায় চলাচলের অধিকার, সেইটা তো কইতেও পারে না, সইতেও পারে না। তবে এতে আমাকে চাইতে বেশি কষ্ট এই রিক্সাওয়ালা ভাইয়ের মতো স্বল্প আয়ের মানুষের, যারা দিন আইনা দিন খায়। তাকে কথা কয়জন চিন্তা করে? আচ্ছা, আপনি কিছু বলবেন মনে হচ্ছে। কি করবো ভাই, এমনি আমাকে খেপ কম, আমরা তো পায়ের রিক্সা চালাই, আমাকে রিক্সার মধ্যে এখন আর মানুষ উঠতে চায় না, সবাই খুঁজে ব্যাটারি রিক্সা, তার উপরে এইসব অত্যাচার। দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ এই রিক্সা চালকের আর্তনাদের কথা শুনলাম। এখন কেউ কারো কথা শুনে না, জ্বর যখন লাগে আটার মতো লাগে। আরে এটা ছুটানো বহুতই কঠিন। এক সময় ঢাকা ছিল মসজিদের শহর, এখন বলে আন্দোলনের শহর ঢাকা শহর, লাগামহীন আন্দোলন। বাইরে এই সমস্ত মিছিল মিটিং করে কার ফ্যাট পরে জানি না, তাই আমাকে ফ্যাটের ভাতের লাগা সব সময় অনেক কষ্ট করতে হয়। দর্শক মণ্ডলী, এইসব হতাশাগ্রস্ত অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য ইত্যাদিতে আমরা প্রায় প্রত্যন্ত অঞ্চলের জনকল্যাণে নিয়োজিত প্রচার বিমুখ কর্মোদ্যোগী মানুষের চিত্র তুলে ধরি। 2011 সালের 29শে জুলাই প্রচারিত ইত্যাদিতে আমরা কুড়িগ্রামের তেমনই একজন কর্মোদ্যোগী যুবক আব্দুল কাদেরের উপর একটি প্রতিবেদন প্রচার করেছিলাম। দীর্ঘ 14 বছর পর কুড়িগ্রামে ইত্যাদি করতে এসে আমরা জানতে পেরেছি আব্দুল কাদেরের কাজ থেমে নেই, বরং যুক্ত হয়েছে জনকল্যাণমূলক নতুন নতুন কাজ। বর্তমানে প্রান্তিক জনগোষ্ঠী ও চরের হতদরিদ্র মানুষদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে মানসম্মত চিকিৎসা সেবা দেওয়ার জন্য 2024 সালের নভেম্বর মাসে আব্দুল কাদের শুরু করেছেন 10 টাকার হাসপাতাল। 6000 নিম্ন আয়ের মানুষকে এই 10 টাকার কার্ড দেওয়া হয়েছে। এই কার্ড দেখিয়ে তারা 10 টাকায় চিকিৎসা সেবা নিতে পারেন। চিকিৎসার পাশাপাশি রোগীরা যে কোনো পরীক্ষা নিরীক্ষা করাতে পারছেন কম খরচে। আমরা সাধারণ মানুষের চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যে 10 টাকার হাসপাতালটা প্রতিষ্ঠিত হয়েছে। এখানে প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসতেছি। হাসপাতালে অপেক্ষমান রোগীদের জন্য রয়েছে বই পড়ার সুবিধা। প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহী করে তোলার জন্য দীর্ঘদিন থেকে 1 টাকায় শিক্ষার্থীদের খাতা কলম সরবরাহ করছেন আব্দুল কাদের। শুধু তাই নয়, সুবিধাবঞ্চিত গ্রামের শিক্ষার্থীদের কম্পিউটারের ব্যবহার ও প্রশিক্ষণও দিচ্ছেন। মাদক ও ধূমপানের বিরুদ্ধে
যুব সমাজকে সচেতন করার জন্য বিভিন্ন এলাকায় ধূমপান মুক্ত পরিবার খুঁজে তাদের বাড়ির সামনে অভিনন্দন জানিয়ে পোস্টার টাঙিয়ে দেন। চরাঞ্চলের মানুষদের দাঁত পরিষ্কার করার জন্য বিনামূল্যে দিচ্ছেন টুথপেস্ট, টুথব্রাশ এবং সাবান। পাশাপাশি দাঁতের যত্ন সম্পর্কে তাদের সচেতনও করছেন। প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষদের গোসল ও কাপড় পরিষ্কার করার জন্য আব্দুল কাদের চালু করেছেন শরীর ও পোশাক পরিচ্ছন্ন ভাতা। এছাড়াও দরিদ্র মানুষদের জন্য শুরু করেছেন 10 টাকার শাড়ি লুঙ্গির হাট, যেখান থেকে দরিদ্র মানুষ এই অর্থে শাড়ি, লুঙ্গি, ব্লাউজ, গামছা ইত্যাদি কিনতে পারেন। সৎ মানুষ খোঁজার জন্য আব্দুল কাদের শুরু করেছেন এক ভিন্ন ধর্মী সম্মাননা প্রদানের নাম সততা সম্মাননা। নগদ অর্থ, গুরুত্বপূর্ণ কাগজপত্র আর নিজের ঠিকানা একটি মানিব্যাগে ভরে জনবহুল জায়গায় ফেলে রাখেন। মানিব্যাগটি যদি কেউ পূর্বাবস্থাতেই ফেরত দেন তাহলে এই ব্যক্তিকে স্কুল কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে সততা সম্মাননা প্রদান করা হয়। আব্দুল কাদের চান শিক্ষার্থীরা এসব দেখে অনুপ্রাণিত হোক, তার কাজে উদ্বুদ্ধ হয়ে কেউ যদি একটি ভালো কাজও করে সেটিই হবে আব্দুল কাদেরের পরম পাওয়া। দর্শক মণ্ডলী, আমরা এবারে এই কর্মোদ্যোগী যুবক আব্দুল কাদের সঙ্গে কথা বলবো। আব্দুল কাদের, আমরা জানি যে আপনি আপনার বিবেকের তাড়নায় দায়বোধ থেকে মানব কল্যাণে এসব কাজ করছেন। এই কাজগুলো কি আপনি নিজে করছেন না এগুলো করার জন্য আপনার কোনো সংগঠন রয়েছে? আমার মূলত একা তো এতগুলো কাজ করা সম্ভব না। আমার এই কাজগুলো করবার জন্য আমার নিজের গঠন করা একটি সংগঠন আছে যার নাম হলো ফাইট আনটিল লাইট, যেটি ফুল নামে পরিচিত। অর্থাৎ আলোকিত না হওয়া পর্যন্ত আপনার লড়াই চলবে। এই অ্যাওয়ার্ডের যুগে আপনিও মানুষকে পুরস্কৃত করছেন, তবে আপনার পুরস্কার একটু ব্যতিক্রমী, অর্থাৎ আপনি সততা সম্মাননা দিচ্ছেন। এ পর্যন্ত কজন সৎ মানুষের খোঁজ আপনি পেয়েছেন? স্পষ্টভাবে বলি, সৎ মানুষের বড়ই অভাব আর কি। এটি আমি এ যাবৎ ধরেন যে প্রায় 85টার মতন এরকমের মানি ব্যাগ ফেলাই দিয়েছি আর কি। এ যাবৎ আমি 6 জন মানুষকে, মানে 85 জনের মধ্যে 6 জন পেয়েছেন, বাকিরা তারা হয়তো অনেকে পায় নাই বা অনেকে হয় নাই, আমি খারাপ বলবো না আর কি। এসব কাজ করতে গেলে তো জনবলের সঙ্গে মনোবল লাগে এবং অর্থ বলও প্রয়োজন হয়। এই অর্থটা করতে আসে 11 সালে আমার এই স্বেচ্ছাসেবামূলক কাজগুলো এই ইত্যাদিতে দেখানো হয়। সেখান থেকে অনেক মানুষ আমাকে বিভিন্নভাবে সহায়তা করে। তাদের সহায়তা এবং আমার ব্যক্তিগত কিছু বিজনেস আছে, এই দিয়েই চেষ্টা করি সীমিত সামর্থ্য দিয়ে মানুষের পাশে দাঁড়াবার জন্য। আমরা আপনার সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি, সফলতা কামনা করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আব্দুল কাদের যা করছেন তা স্বপ্রণোদিত হয়ে নিজের দায়বোধ থেকে করছেন, কিন্তু দায়বোধের চেয়ে অনেকেরই আয়বোধটাই বেশি। আর এই আয়বোধের জন্যই দেখা যায় ফেসবুকে আত্মপ্রকাশের বিকাশ ঘটাতে গিয়ে নানান চেষ্টায় ফেস দেখানোর কেসটা এখন নানান ইঙ্গিতে, নানান ভঙ্গিতে ফেসবুক লাইভেও শুরু হয়েছে। কে কখন কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, কোথায় থাকছেন, কিভাবে থাকছেন, কি পাচ্ছেন, কি খাচ্ছেন, ফেসবুকে তার সচিত্র বিবরণ দেখা যায়, যা দেখে আবার অনেকেরই হাসি পায়। দেখছো লেখার লগে নিউজের কিন্তু কোনো মিল নাই, ভুয়া। কই দোষ? আর এসব ছবি দেখুন না দোস্ত, কি ছবি দেখতেছিলা? আরে একজনের ফেসবুকে পোস্ট করা ছবি। অন্যের ছবি দেখে তোর চিন্তা দেওয়ার কারণটা কি? আরে তেমনি খুশি এমনি দিছে। আরে দিছে তো আমাকে দেখানোর লাগা। এই লোকটার আমি চিনি, হালকা পাতলা অভিনয় করে আবার গানও গায়। তো সমস্যা কি হয়েছে? হঠাৎ চেতার কি হইলো? ও বোধহয় আমেরিকা, টার্কি, প্যারিস গেছিল, গিয়ে ওই সমস্ত জায়গার বিখ্যাত জায়গাগুলোর সামনে খাড়াইয়া ছবি তুলছে। আর এগো ছবি তোলার সিস্টেমটাই আমার ভালো লাগে না, বিরক্তকর। এয়ারপোর্টে গিয়া প্রথমে একটা গ্রুপ ছবি তোলে, এরপর প্লেনে উঠা ফার্স্ট ক্লাসে বই একটু ছবি তোলে, যেন উনি সবসময় বিজনেস ক্লাসে যায়। এরপর ছবি তোলা শেষ হলে আবার জায়গা মতো যায়। এরপর লস অ্যাঞ্জেলস অথবা ক্যালিফোর্নিয়া নাইমা আবার ছবি পোস্ট দেয়, হ্যালো নিউ ইয়র্ক, হ্যালো ক্যালিফোর্নিয়া। এরপর গাড়িতে বইয়া হোটেলে গিয়া ছবি পোস্ট করে। এর ফাঁকে খাওয়ার ছবি, বেড়ানোর ছবি, নিজেকে ভিক্টোরি সাইন দিয়া গ্রুপ ছবি দেয়। এরপর ফেরার সময় আবার ছবি দিয়ে লেখে গুড বাই আমেরিকা। বিজয় চিহ্ন কেন? এটা আমার মাথায় ঢুকে না, তবে বিদেশে যেই যায় একটা করে পুরস্কার লয়ে আসে, তো আমার মনে হয় হেডার কথাই কয়। এরপরে ভিডিওতে আয়, হোটেলে যে রুমে থাকে ওইটার গ্লাস দিয়া যদ্দূর আউটডোরে দেখা যায়, আর ইনডোরে খাট থেকে শুরু করে বাথরুমের কমোড পর্যন্ত দেখায়। তাতে তোর অসুবিধা কি? অনেক আছে জীবনের প্রথম গেছি, তো তারা একটু পাবলিসিটি করবো না? তোর ভালো না লাগে তুই দেখিস না। দেখতে তো চাই না, আটকা আইসা পড়ে। তবে তার কাছে রিকোয়েস্ট, সব ছবি পোস্ট করুক, বাথরুমের ছবি যেন না দেয়। এটা রুচির ব্যাপার আছে না। মানুষের রুচিগত পার্থক্য সূচিত হয় পারিবারিক পরিবেশে অথবা সঙ্গগুণে বা সঙ্গদোষে। এখন বিয়ে শাদীতেও রুচি বিকৃতির কারণে প্রথম দর্শনের আকর্ষণ বিকর্ষণে পরিণত হতে পারে। বড়ক সাহেব, আপনি তো জানেন আমার একটা মাত্র মেয়ে, খুব আদরে। আমার এই মায়ের জন্য আমি এমন এক পাত্র চাই যার আচার আচরণ ভালো হবে। ভাইজান, আপনি পুরা দেখলেই বুঝবেন, একেবারে কথাই কয় না। কথা না বলাও তো খারাপ। আরে কথা কইব, কিন্তু বুঝা শুনা কথা কইব।
যেই জায়গায় যেটা খাটে ওই মোবাইল মার্কা কথাবার্তা কম যাবে না। সেইটা কি রকম কথা? ওই যে মোবাইলে যেসব ভাষা শুনি, অসভ্য ভাষা, এইসব পোলাপাইন চলবো। জামাইয়ের মুখে যদি গালাগালি শুনি আমাকে মান সম্মান থাকবো? সবই মানে, আমি তো লাজ লজ্জা আছে এইরকম ছেলেই পাইছি। বংশ কেমন? খুব ভালো বংশে। মনে রাখবা, বংশ ভালো হইলেই তার পারিবারিক শিক্ষা ভালো থাকে, মুখ দিয়ে আজে বাজে কথা বাইরে হইব না, আর স্বভাব চরিত্র ভালো থাকবে। ছেলে দেখতে শুনতে কেমন? যেমন লম্বা তেমন সুন্দর, একেবারে দুধে আলতা রং। বলতে পারেন সুদর্শন পুরুষ। বাবা, আমি কোনো সুদর্শন পুরুষ বিয়ে করব না। কে? সুদর্শন মানে তো দেখতে ভালো। না না না, তাহলে কি কুদর্শন পাত্র দেখব আমরা? কুদর্শন সুদর্শন কোনোটাই দরকার নেই, আমার জন্য একজন ভদ্র শিক্ষিত রুচিশীল পাত্র দেখো। এই ব্যক্তিগত সুদর্শন কুদর্শন ছাড়াও দর্শনীয় আরো অনেক কিছুই আছে, যেমন কুড়িগ্রামের প্রকৃতি, যা মানুষের ভাব ভালোবাসায় পরিপূর্ণ। আর এই ভাব বা ভাও থেকেই ভাওয়াইয়া গানের উৎপত্তি। এই ভাওয়াইয়া গান উত্তরাঞ্চলের মানুষের প্রাণের গান। নদীমাতৃক গ্রাম বাংলার এই গান সম্পূর্ণভাবেই নদী, নারী ও প্রকৃতি নির্ভর। আর উত্তরাঞ্চলের ভাওয়াইয়া সঙ্গীতাঙ্গনে অতি পরিচিত একটি নাম ভূপতিভূষণ বর্মা। ভাওয়াইয়া চর্চা, প্রচার প্রসার এবং নতুন প্রজন্মকে ভাওয়াইয়া সঙ্গীতের তালিম দেওয়ার লক্ষ্যে 1993 সালে ভূপতিভূষণ বর্মা কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পাঁচপীর নামক স্থানে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি প্রতিষ্ঠা করেন। আব্বাস উদ্দিন, হরলাল রায়, মহেশচন্দ্র রায় এবং কসিমউদ্দিনের প্রয়াণের পর ভাওয়াইয়া সঙ্গীতের যারা হাল ধরেছেন তাদেরই একজন ভূপতিভূষণ বর্মা। তিনি ব্যক্তিগত উদ্যোগে গ্রামে গঞ্জে গিয়ে গান সংগ্রহ করে তাতে সুরের সমন্বয় করে নিজে গান এবং শিক্ষার্থীদের শেখান। গত 2 যুগে প্রায় 15 শতাধিক শিক্ষার্থী তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভাওয়াইয়া সঙ্গীতের শিক্ষা গ্রহণ করেছে। ভাওয়াইয়া যুবরাজ খ্যাত কসিমউদ্দিনের স্মরণে তিনি একাডেমির সামনে নির্মাণ করেছেন কসিমউদ্দিন লোকশিল্প সংগ্রহশালা। বর্তমানে তিনি বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি উলিপুর কুড়িগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক। ভাওয়াইয়া গানের বিশেষ অবদানের জন্য স্থানীয় গুণীজন তাকে ভাওয়াইয়া ভাস্কর উপাধিতে ভূষিত করেন। আমরা এসেছি কুড়িগ্রাম জেলার উলিপুরে অবস্থিত বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমিতে। কথা বলবো ভূপতিভূষণ বর্মার সঙ্গে। শুরুতেই জানতে চাইবো, এই যান্ত্রিক যুগে এই গানের প্রতি শিক্ষার্থীদের কেমন উৎসাহ দেখছেন? অবশ্যই ভালো পাচ্ছি আমি, এই কারণে ভালো পাচ্ছি যেহেতু এই অঞ্চলের মাটি মানুষের গান। আচ্ছা, এখানকার মানুষ সারা রাত ধরে এই গান উপভোগ করে অনুষ্ঠান হলে। আচ্ছা আচ্ছা, ভাওয়াইয়া গানের এই যে ভাওয়াইয়া শব্দ, এটি কবে এবং কিভাবে উৎপত্তি হয়েছে? এটা অত্যন্ত পুরানা। সাধারণত ভাব থেকে ভাওয়াইয়া, ভাব মানে প্রেম, বিরহ, ব্যথা, এসব ভাব সমৃদ্ধ বলে এই ভাওয়াইয়া উৎপত্তি হয়েছে। আমরা জানি যে ভাওয়াইয়া গানের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই গানের গতি ঢেউ খেলানো এবং সুরের মধ্যে এক ধরনের ভাঙন রয়েছে, যা অন্য কোনো গানে দেখা যায় না। এর কারণটা কি? এই গানটা মূলত মৈশাল, গাড়িয়াল, রাখাল এরাই গাইতো। এই উত্তরাঞ্চলে সাধারণত পথঘাট, মাঠঘাট এটা উঁচু নিচু ছিল, বন্ধর ছিল, আর এখানে যানবাহন ছিল গরু গাড়ি। এই যে রাস্তা উঁচু নিচু গর্ত ছিল, যখন গাড়িটা ধাক্কা খাইতো, যখন গানটা গাইতো, তখন একটা ভাঙতি সৃষ্টি করার মধ্যে। দর্শকদের বোঝাবার জন্য আপনি কিছু গেয়ে শোনাবেন 2 লাইন? ও কি হো বন্ধু কাহা জলে হো মোরারে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে, ও কি হো। অনেক ধন্যবাদ, বুঝতে পেরেছি। আমরা শুনেছি যে পশ্চিমবঙ্গের কুচবিহার একটি বিশ্ববিদ্যালয়ে আপনার জীবনী শিক্ষার্থীদের পড়ানো হয়। ধন্যবাদ। পশ্চিমবঙ্গের কুচবিহারের পঞ্চানন বিশ্ববিদ্যালয়, সেখানে ভাওয়াইয়া কোর্স আছে। সেই কোর্সে আমার জীবনী, বাংলাদেশের 4 জন শিল্পীর জীবনী, সেখানে আমার মতো অধমের জীবনী সিলেবাসভুক্ত। অনেক অভিনন্দন আপনাকে সেজন্য। ধন্যবাদ। তাই ভাওয়াইয়া এবং লোকসঙ্গীত নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের সবচেয়ে কষ্ট হলে এই ছোট ঘরে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, আমাদের এই সংকুলন হয় না। এখানে যদি সরকার অনুদান দিয়ে এখানে দ্বিতল ভবন হতো, তাহলে আমরা আরো সমৃদ্ধ হব। সবশেষে দর্শকদের জন্য আপনি এবং আপনার শিক্ষার্থী ও যন্ত্রশিল্পীদের নিয়ে একটি ভাওয়াইয়া গানের অংশবিশেষ শুনতে চাই। শোনা যাবে?
অনেক সুন্দর হয়েছে, চমৎকার গেয়েছো তোমরা, অনেক ধন্যবাদ তোমাদের। আমাদের প্রত্যাশা আপনার হাত ধরে উত্তরাঞ্চলের এই লোক সম্পদ আরো অনেক দূরে এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। আধুনিক স্থাপত্যশৈলী আর অপরূপ সৌন্দর্যে ভরপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট্ট দ্বীপ রিপাবলিক অফ সিঙ্গাপুর। বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বাণিজ্যিক বন্দরের একটি হচ্ছে এই সিঙ্গাপুর। রক্ষণশীল নিয়ম ও কঠোর স্থানীয় আইনের জন্যও বিখ্যাত বিলাসবহুল এই দেশ। সিঙ্গাপুরের প্রায় 50% সবুজ গাছপালায় আবৃত, তাই সিঙ্গাপুরকে গার্ডেন সিটিও বলা হয়। সিঙ্গাপুরে মোট 64টি আইল্যান্ড রয়েছে, এর মধ্যে সিঙ্গাপুর আইল্যান্ডটি সবচেয়ে বড়। আমাদের দেশ থেকে প্রতিনিয়ত প্রচুর মানুষ সিঙ্গাপুরে যাতায়াত করেন, উদ্দেশ্য চিকিৎসা, ভ্রমণ, শপিং নইলে ব্যবসা। তবে সিঙ্গাপুরে বেড়াতে গেলে অনেকেরই সিঙ্গাপুরের খুব কাছাকাছি দুটি আইল্যান্ডে যাওয়া হয় না, অথচ এই দুটি দ্বীপই হচ্ছে ঐতিহ্যবাহী এবং পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। এর মধ্যে একটি হচ্ছে সেন্ট জনস দ্বীপ এবং আরেকটি হচ্ছে কুসু দ্বীপ। দর্শক মণ্ডলী, কথা বলছি সিঙ্গাপুরের সেন্ট জনস আইল্যান্ড থেকে। সিঙ্গাপুরের দক্ষিণ উপকূলের কাছে এই দ্বীপটি হচ্ছে অত্যন্ত শান্ত ও মনোরম একটা দ্বীপ। এই দ্বীপটি সিঙ্গাপুরের মূল ভূখণ্ড থেকে 6.5 কিলোমিটার দূরে, যেখানে আসতে ফেরিতে মাত্র 30 মিনিট সময় লাগে। আপনারা অনেকেই হয়তো জানেন সিঙ্গাপুরে 64টি দ্বীপ রয়েছে, আর এই ছোট ছোট দ্বীপগুলো রয়েছে আরব সাগরের বুক জুড়ে। তেমনই একটি দ্বীপ হচ্ছে এই সেন্ট জনস আইল্যান্ড। প্রথম দিকে দ্বীপটির নাম ছিল পুলাউ সেকি জাং। এটি একটি প্রথাগত মালয় নাম। 1800 সালের দিকে ইউরোপীয়রা এই দ্বীপটির নাম পরিবর্তন করে সেন্ট জনস রাখে। 1873 সালে এক ভয়াবহ কলেরা মহামারীতে সিঙ্গাপুরে 357 জন মানুষের প্রাণহানি ঘটে এবং সে সময় ব্রিটিশ গভর্নর অ্যান্ড্রু ক্লার্ক সেন্ট জনস দ্বীপে একটি কোয়ারেন্টাইন স্টেশন স্থাপন করেন। 1955 সালে এখানে মাদকাসক্ত রোগীদের নেশামুক্ত করার জন্য বিশেষ চিকিৎসা দেওয়া হতো। ফলে চিকিৎসা ও মানসিক পুনর্বাসনের মাধ্যমে হাজারো মানুষ রোগমুক্ত হয় এই পরিবেশে। 1975 সালে কেন্দ্রটি বন্ধ হয়ে যায় এবং 1976 সালে এই দ্বীপটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। বর্তমানে এটি একদিকে ইতিহাসের সাক্ষী, অন্যদিকে সিঙ্গাপুরবাসীর কাছে এক প্রিয় অবকাশ যাপন কেন্দ্র। প্রাচীন নাম, বন্দিত্বের ইতিহাস, অভিবাসীদের স্মৃতি আর আধুনিক সামুদ্রিক গবেষণা সব মিলিয়ে সেন্ট জনস দ্বীপ অতীত আর বর্তমানের এক অনন্য সেতু বন্ধন। সেন্ট জনস আইল্যান্ড থেকে আমরা যাচ্ছি কুসু আইল্যান্ডে। এটি আরেকটি আইল্যান্ড। দর্শক মণ্ডলী, আমি এখন যেই দ্বীপটিতে দাঁড়িয়ে আছি এটির নাম হচ্ছে কুসু দ্বীপ। মূলত এই কুসু শব্দটি একটি চাইনিজ বা চীনা শব্দ, যার অর্থ হচ্ছে কচ্ছপ। এই কুসু আইল্যান্ডের নাম কুসু বা কচ্ছপ হওয়ার পেছনে রয়েছে একটি অবাক করা ইতিহাস। কথিত আছে 19 শতকের শুরুর দিকে এই আরব সাগরে প্রচন্ড একটি ঝড় হয় এবং সেই ঝড়ে একটি জাহাজ এই সাগরে নিমজ্জিত হয়। ফলে সেই জাহাজের সমস্ত যাত্রী ও নাবিকরা মৃত্যুবরণ করেন। তবে অলৌকিকভাবে বেঁচে ছিলেন দুজন, যারা ভাসতে ভাসতে এই দ্বীপে এসে ওঠেন। ধারণা করা হয় তারা এই দ্বীপটিতে এসেছিলেন একটি জলজ প্রাণীর সহায়তায়। তাদের বক্তব্য অনুযায়ী একটি বিশাল আকার কচ্ছপ তাদের বাঁচিয়ে নিয়ে আসেন এই দ্বীপে। তাদের একজন মালয়, আরেকজন হচ্ছেন চীনা নাগরিক। তাদের স্মরণে এই দ্বীপের নাম হয় কুসু দ্বীপ। উদ্ধারকৃত নাবিকেরা কৃতজ্ঞতা প্রকাশে দ্বীপে ফিরে এসে প্রার্থনা করেন, আর তাদের এই কৃতজ্ঞতা প্রকাশ থেকেই জন্ম নেয় কুসুর ঐতিহ্য, আর গড়ে ওঠে মুসলিমদের পবিত্র কেরামাত বা উপাসনালয় এবং চীনা উপাসনালয় দা বো গং। আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় লেখা রয়েছে উইশিং ওয়েল, অর্থাৎ শুভ কামনার স্থান। 1923 সালে এক ধনী ব্যবসায়ী এই দ্বীপে নির্মাণ করেন বিখ্যাত দা বো গং উপাসনালয়, এবং দ্বীপের ঠিক অপর প্রান্তে 152 ধাপ পেরিয়ে পৌঁছানো যায় 3টি পবিত্র কেরামতে বা উপাসনালয়ে। ভক্তরা এখানে আসেন আশীর্বাদ, শান্তি, সৌভাগ্য ও সমৃদ্ধির প্রত্যাশায়। তবে এই কুসু দ্বীপ শুধুমাত্র ধর্মীয় ঐতিহ্যেই সীমাবদ্ধ নয়। এখানে রয়েছে শান্ত সৈকত, স্বচ্ছ পানি, কচ্ছপ সংরক্ষণাগার এবং পিকনিকের জন্য আদর্শ পরিবেশ। এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটি জলাধার, যেখানে রয়েছে বেশ কিছু কচ্ছপ। এছাড়াও এই কুসু দ্বীপের বিভিন্ন স্থানে রয়েছে এই কচ্ছপের প্রতীকী প্রতিকৃতি। বলা হয় এই কুসু দ্বীপ শুধুমাত্র একটি ভৌগোলিক স্থানই নয়, এটি আজ ধর্মীয় ভক্তি আর প্রকৃতির অনাবিল সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন। বরিশাল থেকে ইয়াসিন মোল্লা ইমেইলের মাধ্যমে লিখেছেন, রাস্তায় যানবাহন চলাচলে অনিয়মের জন্য আইন আছে এবং আইন ভাঙলে ফাইনও আছে,
কিন্তু রাস্তায় পথচারীদের নিয়ম না মেনে পথ চলার অপরাধে কোনো কার্যকর আইন নেই। যেমন ফুট ওভারব্রিজে না ওঠা, জেব্রা ক্রসিং ব্যবহার না করা, মাঝ রাস্তা দিয়ে রাস্তা পার হওয়া, ব্যস্ত রাস্তায় ট্রাফিক পুলিশের মতো হঠাৎ হাত উঁচিয়ে গাড়ি থামার নির্দেশ দিয়ে রাস্তা পার হওয়া। এসব অনিয়মের মাধ্যমে আইন ভঙ্গ করে রাস্তা পার হবার কারণে পথচারীদের বিরুদ্ধেও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। অন্যথায় রাস্তাঘাটে কখনোই শৃঙ্খলা ফিরে আসবে না। এ ব্যাপারে ইত্যাদির দৃষ্টি আকর্ষণ করছি। এ প্রসঙ্গে ইত্যাদিতে আমরা আগেও বলেছি, প্রতিটি নাগরিকেরই উচিত আইন জানা, আইন মানা এবং এ ধরনের বদভ্যাসের লাগাম টানা। রাজপথ যেমন খুশি তেমনভাবে চলার জন্য নয়। আশা করি এসব কাজে দায়িত্বপ্রাপ্তরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে রাস্তার আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলাধীন উত্তর বড়ভিটা থেকে শিক্ষক জনাব তৌহিদুল ইসলাম লিখেছেন, আমার 31 বছরের শিক্ষকতাকালীন আমি কখনো প্রাইভেট টিউশনি করাইনি। বিদ্যালয়ে বই বান্ধব পরিবেশ সৃষ্টি ও নিজ এলাকায় পাঠাগার প্রতিষ্ঠা করে শত শত শিক্ষার্থীদের বইমুখী করার কারণে 2022 সালে একটি জাতীয় দৈনিক আমাকে প্রিয় শিক্ষক সম্মাননায় ভূষিত করেছে। উক্ত সম্মাননায় প্রাপ্ত 2 লক্ষ টাকা এবং আমার ব্যক্তিগত জিপিএফ ফান্ডের 7 লক্ষাধিক টাকা ব্যয় করে আমি আমার নিজ বাড়ির পাশে স্বউদ্যোগে 2023 সালে গড়ে তুলি বঙ্গভাষা লেখক জাদুঘর। এই অল্প সময়ের মধ্যে আমি জাদুঘরটিকে বেশ সমৃদ্ধ করতে সক্ষম হয়েছি। বাংলা ভাষা ও সাহিত্যে অনেক দুর্লভ পত্রপত্রিকা রয়েছে এই জাদুঘরে, যেমন 140 বছর আগে অর্থাৎ 1882 সালে প্রকাশিত বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকা, 110 বছর আগের প্রমোদ চৌধুরীর সম্পাদিত সবুজপত্র, 1936 সালে মোহাম্মদ আকরাম খাঁ সম্পাদিত মাসিক মোহাম্মদী পত্রিকা প্রভৃতি, যা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন প্রচার করেছে। বর্তমানে জাদুঘরটি একটি আধা পাকা ঘরে চালু করা হলেও পরবর্তীতে ভবন নির্মাণের জন্য আমি জাদুঘরের নামে 14% জমি দান করেছি। জনপ্রিয় ইত্যাদি অনুষ্ঠানে আমার এই জাদুঘরটির চিত্র তুলে ধরলে খুশি হব। যে কোনো শুভ উদ্যোগের কথা জানলেই আমরা তা তুলে ধরতে চেষ্টা করি, যেমন আপনার এই মহৎ উদ্যোগ। বঙ্গভাষা লেখক জাদুঘর একটি পূর্ণাঙ্গ জাদুঘরে পরিণত করার জন্য প্রয়োজন সরকারি ও বেসরকারি উদ্যোগ। আশা করি সংশ্লিষ্ট সবাই এ ব্যাপারে এগিয়ে আসবেন। আমরা আপনার এবং আপনার এই জাদুঘরের সফলতা কামনা করছি। ইত্যাদির কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নম্বর 2674, জিপিও ঢাকা 1000। ইমেল করতে পারেন ইত্যাদি 2674@gmail.com এই ঠিকানায়। এছাড়াও ইউটিউবে ইত্যাদি দেখতে পারেন ফাগুন অডিও ভিশন চ্যানেলে। ধন্যবাদ। বিরতির পর আমরা ফিরে এলাম একজন ভ্রান্ত, উদ্ভ্রান্ত, ক্লান্ত একান্ত সচিবের কাছে। কারণ যে দুরন্ত কথকের সঙ্গে কথা বলার কথা, তিনি তার অনন্ত ব্যস্ততায় যথারীতি কথা বলতে পারছেন না বলেই তার ক্লান্ত একান্ত সচিবের দ্বারস্থ হয়েছেন এক সাংবাদিক। ভাই, আমি একজন সাংবাদিক। আপনি তো বিখ্যাত টকার জনাব এলাহি ভরসা সাহেবের পিএস। জি, বলুন কি জানতে চান? আমরা তো জানি প্রখ্যাত টকজীবী, দর্শকদের প্রিয় টক শিল্পী এলাহি ভরসা ভাই টক শো জগতের ভরসা। ডেলি 4-5টা চ্যানেলে ওনাকে আমরা গেস্ট হিসেবে পাই। উনি অত্যন্ত ব্যস্ত মানুষ। আসলে 4-5 দিন ধরে ওনার সাক্ষাৎকার নেওয়ার জন্য খুব চেষ্টা করছি। একটু অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা যদি করে দিতেন। ভাইরে, টক শোওয়ালার এই সুযোগ পাইতেছে না। আমি নিজেই সারাদিন এই চ্যানেল ওই চ্যানেল দৌড়াদৌড়ি করতে করতে শিডিউল দিতে দিতে হিমশিম খাইতেছি। এখন বাজে কয়টা? সকাল 10টা। এখন উনি একটা টক শো করতেছেন। এত সকালে টক শো? কোন চ্যানেলে? পার্সোনালে। ওনার পার্সোনাল চ্যানেল কয়টা? আপাতত 4টা। আপাতত মানে ভবিষ্যতে আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে নাকি? এটা নির্ভর করতেছে দেশের সার্বিক পরিস্থিতি, বাক স্বাধীনতার অবস্থা, ওনার নিজের অবস্থানের উপর নির্ভর করে। নিজের অবস্থান মানে ঠিক বুঝলাম না। মানে উনি কোন অ্যাঙ্গেলে কোন দিকে কি বলবেন, পক্ষে না বিপক্ষে। আচ্ছা, তাহলে তো ওনাকে সারাদিনই কথা বলতে হয়। উনি টক শোর এত বিষয় কোথায় পান? বাইরে আমাদের দেশে বিষয়ের কোনো অভাব আছে? অপরন্ত বিষয়, নিত্য নতুন বিষয় পয়দা হয়। বিষয় না হয় বুঝলাম, উনি এনার্জি কোথায় পান? এনার্জি তো পয়সা, যত কথা তত পয়সা, ওইটাই এনার্জি। আচ্ছা, এইসব টক শো করে অনেকে তো আবার অনেক বড় পদবি পান। এলাহি ভরসা সাহেবের কি এরকম কোনো সম্ভাবনা আছে? বলা মুশকিল। উনি তো একজন জনপ্রিয় টক শিল্পী, যে কোনো সময় এই টক শো জগৎ ছেড়ে বড় কোনো পদ পেয়ে চলে যেতে পারে। আচ্ছা, আমি কি তার সঙ্গে একটু কথা বলতে পারবো না? আপনি তো একজন সাংবাদিক। স্যারকে বলে ওনার পার্সোনাল চ্যানেল মানে নিজস্ব চ্যানেলে একটা ইন্টারভিউর গেস্ট হিসেবে আপনাকে ডাকতে পারি। ওখানে আপনি 1 ঘন্টা সময় পাবেন স্যারের সাথে সাক্ষাতে কথা বলার জন্য। সুতরাং গেস্ট হওয়াটাই বেস্ট ডিসিশন।
সাক্ষাৎকার নিতে এসে গেস্ট, এটাই বেস্ট। এই ডিসিশন বা সিদ্ধান্ত আদ্যপান্ত ভেবে নেওয়া যায় যদি তা নিজের হাতে থাকে, কারণ যেখানে সীমাবদ্ধতা সেখানেই স্তব্ধতা। বাসাবাড়িতে দাওয়াতে যাওয়া উপলক্ষে প্রচলিত উপহারের বা মিষ্টি নিয়ে যাওয়ার উপদ্রব উপলব্ধি করে এই উৎপাত থেকে উপশমের জন্য আমন্ত্রিত অতিথির ভিন্ন প্রস্তাব। জি, অনেক খেলা, অনেক গল্প, এবার আসি ভাই। আরে কি বলেন, কি এমন খেলেন আপনি? রাতের বেলা খুব একটা খাওয়া যায় না, তারপরে বেশ খেয়েছি। ভাবি এত আইটেম করেছেন, সত্যি অনেক মজা হয়েছে। এটা রাখেন। এটা কি ভাবি? কিছু টাকা। এটা কি করে ভাবি? টাকা কেন? এখানে সামান্য কিছু টাকা আছে ভাবি, বাচ্চাদের কিছু কিনে দিয়ে। আরে তার জন্য আপনাকে কেন টাকা দিতে হবে? আচ্ছা ভাই, আমরা তো কিছু নিয়ে আসি নাই। তাতে কি হয়েছে ভাই, তাই বলে টাকা দিতে হবে? ভাবি এটাকে অন্যভাবে নেবেন না। আমরা প্রথম ভেবেছিলাম মিষ্টি নিয়ে যাই, পরে মনে হলো কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে তো সে খাবে না। আবার ভাবলাম ফল নিয়ে যাই, দই নিয়ে যাই, কিন্তু কোনোটাই ভালো লাগছিল না। সেই জন্য তো বলছি আমরা না কিনে আপনারা কিনবেন, আপনাদের পছন্দের। তারপর দেখেন ভাবি, কেউ মিষ্টি নিয়ে আসলে 2-3 প্যাকেট নিয়ে আসে, ফ্রিজে জায়গাই হয় না। তখন সামান্য কিছু ফ্রিজে রেখে বাকিটা দারোয়ান, ড্রাইভার না হলে কাজের বুয়াকে দিয়ে দিতে হয়। তার চেয়ে এইটাই তো ভালো, যখন দরকার টাটকা কিনে খাবেন, ফ্রিজে রাখার দরকার নেই। কিন্তু ভাবি, কোনো কিন্তু নয় ভাই। দেখেন, আগে মানুষ বিয়ে খেতে গেলে র্যাপিং পেপারে মুড়িয়ে উপহার সামগ্রী নিয়ে যেত, কিন্তু এখন সবাই টাকা দিতে ভালোবাসে। আবার যাদের বিয়ে তারাও টাকা দিতে ভালোবাসেন, কারণ টাকাটা বিয়ের খরচে কিছু সমন্বয় হয়। কিন্তু ওটার এটা তো এক জিনিস নয় ভাবি। বেড়াতে এসে টাকা দেওয়াটা একটু কেমন দেখায় না ভাবি? কিছুই দেখায় না। এটা নিয়ে আর কথা বলেন না তো ভাবি, প্লিজ রাখেন। হ্যাঁ, বিয়ের মতো এখন কেউ কোথাও বেড়াতে গেলে গিফটের বদলে টাকা দিয়ে আসে, দেখবেন ভাবি এটাও এখন থেকে চালু হয়ে যাবে। আর কথা বলবেন না, এটা রাখেন। এবারে গান। চিলমারি বন্দরকে নিয়ে ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিনের গাওয়া সেই বিখ্যাত গান ও কি গাড়িয়াল ভাই হাকাও গাড়ি তুই চিলমারির বন্দরে। সংগৃহীত কথায় গানটির সুরও করেছিলেন আব্বাস উদ্দিন আহমেদ, আর এই গানটির সঙ্গীত আয়োজন করেছেন মেহেদি, আর গাইছেন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী সালমা আক্তার ও পূর্ণচন্দ্র রায়। হকি গাড়িয়াল ভাই হকি গাড়িয়াল কত রব আমি পহন থের দিকে চাহায়া রে। হকি গাড়িয়াল কত রব আমি পন থের দিকে চাহায়া রে। ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চায়া রে। যেদিন গাড়িয়াল উজান নারীর মন মোর ছুঁইরা রহয় রে। যেদিন গাড়িয়াল উজান নারীর মান মোর ধুইরান হয় রে। হকি গাড়িয়াল হাকাও গাড়ি তুই চিল মারির দোহরে রে। ও কি গাড়িয়াল ভাই
মিছিল মাহারির বন্দরে কবদুষ কে রোজালা কারিয়াল ভাই গাতিয়াছি কনমালা রে কি কহব দুষ কে রোজালা গাড়িয়াল ভাই গাথিয়াছি কনমালা রে ও কি গাড়িয়াল ভাই কতই কান্দিম মুই নিধুয়া পা তারে রে ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পনতের দিকে চাহায়া রে ও কি গাড়িয়াল ভাই হাকাও গাড়ি তুই সিল মাহারির বন্দরে গাড়িয়াল ভাই নয়, কাশিম টিভির রিপোর্টার নাতির পন্থের পানে চেয়ে আছে। রিপোর্টার প্যারেশান, নাতির টেনশন। অবশেষে কুড়িগ্রামের এই মঞ্চে আবারও দেখা হলো দুজনার। দেখা যাক কেন খুঁজছিল তাকে রিপোর্টার। তো ভাইজান আপনার হাতের ওই ডান্ডিটা কই? মানে ওই যে যেটা মুখের সামনে ধরে কথা কোন। ও আপনি মাইক্রোফোনের কথা বলছেন? আরে আজকে আমি আপনার সাক্ষাৎকার নিতে আসিনি, আজ আমি আপনার সাথে গল্প করব। আচ্ছা, তাইলে কোন তো ভাই এই মাইক্রোফোন আর মোবাইল ফোনের মধ্যে মেন পার্থক্যটা কি? দুটোতেই কথা বলা যায়, একটাতে মাঝে মাঝে কথা বলা হয় আর একটাতে সব সময় কথা বলা হয়, কারণ ওটা তো হাতের কাছেই থাকে। এইটাই হইল বিষয়। এই মোবাইল ফোনই একটা মাত্র জিনিস যেটা কবর ছাড়া সব জায়গায় লয়ে যাওয়া যায়। পবিত্র জায়গা থেকে শুরু করে অপবিত্র জায়গা, মানে টয়লেটে পর্যন্ত নিয়ে যাওয়া যায়। এতে কিন্তু কেউ তারে অপবিত্র বা অপরিষ্কার মনে করে না, আর মোবাইলটারও কেউ পরিষ্কার করে না। আর সবচেয়ে বড় কথা হলো কি জানেন, এই মোবাইল ফোনটা বিছনার পাশে রেখে মানুষে ঘুমায়। এর কারণ কি জানেন? কি? এর কারণ হলো ফেসবুক, কারণ সব সময় তো ফেসবুক চালায়। এই কথাটা ভুল। কেন? মানুষ ফেসবুক চালায় না, ফেসবুক মানুষেরা চালায়। দেখেন আপনি, হ্যাঁ, বিভিন্ন বক্তৃতা, বিবৃতি, আদেশ, নির্দেশ, উত্তেজনা, রাগ, বিরাগ, বিক্ষোভ যাই কিছু আছে সব এই ফেসবুকে চলে এবং বলে। আপনারাও তো ওই ফেসবুক থেকে অনেক খবর লন। হ্যাঁ, আমরাও মাঝে মাঝে ফেসবুকের সহায়তা নিয়ে থাকি। শোনেন, ফেসবুক কিন্তু এখন দারুণ পাওয়ারফুল। অনেকে তো ফেসবুককে রীতিমতো বাঘের মতো ডরায়। এই তো আবার একটা ভুল কথা কইলেন। কেন? বাঘ তো ডরায় না। ডরায় না? কথাটা হইব বাঘরে যেমনে ডরায়, বাঘের মতো না। কি করবেন, চারিদিকে তো অসঙ্গতি। আরে এই অসঙ্গতি তো আমরাই করি। কত কথা আমরা কই, পায়ের নিচে মাটি নাই। আপনি কোন মাটি না থাকলে খাড়াই আছে কিসের উপরে? আবার কয় কানে তালা লাগছে। কানে তালা লাগে কেমনে ভাই আপনি কোন? আবার কয় হাসিতে মুক্ত ধরে। এই হাসিতে কেমনে মুক্ত ধরে? আর হাসিটা পাইবেন কই? এখন তো খালি টেনশন আর টেনশন। কেন ওইটা কেন বাদ দিলেন? অতি ভক্তি চোরের লক্ষণ। তাইলে দেখেন এখন এই শ্রদ্ধা ভক্তির ভিতর চুরি হাইন্দা গেছে গা। এই অতিরিক্ত শ্রদ্ধা ভক্তি দেখলে এখন আমার কাছে সন্দেহ লাগে। নিশ্চয়ই কোনো মতলব আছে, নিশ্চয়ই কোনো মতলব আছে। ভাই আপনার হাতে ওইটি কি? গাছ পাকা ফল। এই তো আবারও একটা ভুল কথা কইলেন। এটাতেও ভুল। গাছ তো পাকে না, পাকে ফল। হ্যাঁ। কোথায় পাকে? গাছে পাকে। তাহলে কথাটা হবে কি,
গাছে পাকা ফল, বুঝতে পারছেন? বুঝতে পারছি। হ্যাঁ। এখন নেন এই গাছে পাকা পেয়ারা খাই আর গল্প করি। এখন খামু না, এখন কেন, খামু কেন? না। চলেন এই কুড়িগ্রামের ওই সরে যাইয়া ঘোড়ার গাড়ি চইরা খাইতে খাইতে যামু আর কথা কমু। চলেন 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 চলেন। আমরা ভাওয়াইয়া গানের কোথাও ঘোড়ার গাড়ির উল্লেখ না পেলেও এখনো চরাঞ্চলে ঘোড়ার গাড়ির প্রচলন ব্যাপক। এভাবে সামাজিক ও পরিবেশগত পরিবর্তনের জন্য ক্রমে ক্রমে অনেক বিকল্প ব্যবস্থা গড়ে ওঠে। শুধুমাত্র পরিবেশ নয়, মানবিক প্রয়োজনেও কেউ বেছে নেন বিকল্প ব্যবস্থা। যেমন নিয়েছিলেন কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের সরকারবাড়ি গ্রামের রিক্তা আক্তার বানু লুৎফা। পেশায় স্বাস্থ্য সেবিকা রিক্তা আক্তার বানু বর্তমানে কুড়িগ্রামের চিলমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একজন জ্যেষ্ঠ সেবিকা। 2008 সালে রিক্তা আক্তার বানু তার বাক প্রতিবন্ধী মেয়ে তানভিন দৃষ্টি মণিকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করান, কিন্তু কিছুদিন পর কর্তৃপক্ষ প্রতিবন্ধী শিশুকে পড়াবেন না বলে জানিয়ে দেন। স্কুলে ভর্তি হতে না পেরে মেয়ের কষ্ট দেখে মা রিক্তা আক্তারের যন্ত্রণা হয়। সেই যন্ত্রণা এবং ক্ষোভ থেকেই তিনি নিজের মেয়ে সহ গ্রামের অন্যান্য প্রতিবন্ধীদের জন্য স্কুল করার সিদ্ধান্ত নেন। রিক্তা আক্তারের স্বামী মোহাম্মদ আবু তারিক আলম স্কুলের জন্য 26% জমি প্রদান করেন। ওই জমিতেই দোচালা টিনের ঘর করে 2009 সালে 63 জন প্রতিবন্ধী শিশুকে নিয়ে স্কুল করেন রিক্তা আক্তার। শুরুতে শিক্ষক সংকট হয় তিনি তার দেবর ও আরও 4 জন স্থানীয় শিক্ষক দিয়ে শুরু করেন প্রতিবন্ধীদের জন্য এই বিদ্যালয়। কুড়িগ্রাম সদর থেকে চিলমারী নদীবন্দরে যেতে কাঁচা সড়কের পাশে স্কুলের প্রধান ফটকেই লেখা রয়েছে স্কুলের নাম, রিক্তা আক্তার বানু লুৎফা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। নিজের নামে গড়া এই স্কুলেই তিনি ভর্তি করিয়েছেন তার কন্যা তানভিন দৃষ্টি মণিকে। প্রায় 15 বছর আগে গড়ে তোলা রিক্তা আক্তার বানুর স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে 300 জন এবং শিক্ষক কর্মচারীর সংখ্যা 21 জন। বর্তমানে স্কুলটিতে বিভিন্ন ধরনের বুদ্ধিবৃত্তিক ও শারীরিক প্রতিবন্ধিতা থাকা শিশু শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয়। এই বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিশুরা পড়াশোনা করে। কেউ কেউ 5-6 কিলোমিটার দূর থেকেও আসে, আর তাদের আনা নেওয়ার জন্য স্কুলে রয়েছে 3টি ভ্যান গাড়ি। বিদ্যালয়ের দক্ষিণ দিকের মাঠে শিক্ষার্থীদের জন্য রান্নার ব্যবস্থা রয়েছে। মাসে কয়েকবার রিক্তা আক্তার নিজেই শিশুদের দুপুরের খাবারের ব্যবস্থা করেন এবং এর রান্না নিজেই তদারকি করেন। বিবিসি প্রকাশিত 2024 সালে বিশ্বের সবচাইতে অনুপ্রেরণাদায়ী এবং প্রভাবশালী 100 জন নারীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের একমাত্র নারী প্রতিনিধি কুড়িগ্রামের এই রিক্তা আক্তার বানু লুৎফা। তিনি স্থান পেয়েছেন বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে। বিবিসির তালিকাটি বিশ্বের বিভিন্ন প্রান্তের এমন সব নারীকে সম্মানিত করেছে যারা তাদের কঠিন পরিস্থিতি ও প্রতিবন্ধকতা সত্ত্বেও সমাজে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন। প্রত্যন্ত অঞ্চলে থেকেও সকল প্রতিবন্ধকতার বিরুদ্ধে যুদ্ধ করে রিক্তা আক্তার বানু এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই সংগ্রামী যাত্রায় অনুপ্রাণিত হচ্ছেন অন্য নারীরাও। দর্শক মণ্ডলী, আজকে আমরা ইত্যাদির এই মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি এই মহিষী নারী রিক্তা আক্তার বানু লুৎফাকে। আপনি তো আপনার সন্তানের প্রতি বৈষম্যমূলক আচরণের কারণে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। এখন আপনার প্রতিষ্ঠানটি কেমন চলছে? ইনশাল্লাহ খুব ভালো চলছে এবং এমপিভুক্ত প্রতিষ্ঠান। এমপিভুক্ত হয়ে গেছে। এই প্রতিষ্ঠানটি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি চাই এই প্রতিষ্ঠানটি আরও অনেক উন্নত হোক, বড় হোক। যেহেতু আমার নদী ভাঙ্গন এলাকা, চরাঞ্চল এলাকা, নদীর ওই পারে যে অনেক প্রতিবন্ধী বাচ্চা আছে তারা ডেইলি দিন আসতে পারে না, এই জন্য আবাসিক হলে তাদের জন্য খুব সুবিধা হবে। এবং আমি চাই যে এই প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে আমি শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করছি। আপনি তো বিবিসির 100 অনুপ্রেরণাদায়ী এবং প্রভাবশালী নারীর তালিকায় স্থান পেয়েছেন। আপনার এই ত্যাগ ও শ্রমের স্বীকৃতি পেয়ে কেমন লাগছে? এটা শুধু আমার একার অনুভূতি না, এটা গোটা বিশ্বের অনুভূতি, বাংলাদেশের অনুভূতি, বিশেষ করে কুড়িগ্রাম জেলার এবং চিলমারী উপজেলার অনুভূতি তথা আমার অনুভূতি। বর্তমানে আপনার আশু প্রয়োজন কি এই প্রতিষ্ঠানটির জন্য? প্রয়োজন তো অনেক কিছুই আছে, কিন্তু এই মুহূর্তে আমার প্রয়োজন হলো একটা প্রজেক্টর এবং খেলাধুলার সামগ্রী, বাচ্চাদের জন্য কিছু খেলার সামগ্রী। রিক্তা আক্তার বানু, আজকে আমরা ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে এবং কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে আপনার এই স্কুলের বাচ্চাদের জন্য খেলার সামগ্রী এবং একটি প্রজেক্টর কেনার জন্য আমরা এই 2 লক্ষ টাকার চেকটি আপনাকে প্রদান করি। আপনাকে অনেক ধন্যবাদ এবং ইত্যাদিকে আমার অনেক ধন্যবাদ। ইত্যাদি দর্শকদের জন্য আপনার কিছু বলার আছে? আমি দর্শকদের কাছে একটাই অনুরোধ করব, প্রতিবন্ধীরা আমাদেরই স্বজন, এদের সহানুভূতি নয় সহযোগিতা করুন।
কেউ প্রতিবন্ধীকে বৈষম্যতা রাখবেন না, আপনারা বৈষম্যতা দূর করে সাম্যতায় ফিরিয়ে আনবেন, এটাই আমার সবার কাছে অনুরোধ। আমাদেরও প্রত্যাশা যে আপনার এই আহ্বানে সবাই সাড়া দেবে এবং সহযোগিতার হাত বাড়াবে। আপনাকে অনেক অনেক অভিনন্দন ইত্যাদির পক্ষ থেকে। আমরা আপনার এই শুভ উদ্যোগের সফলতা কামনা করছি। অনেক ধন্যবাদ। ইত্যাদিকে আমার অনেক ধন্যবাদ এবং আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রতিবন্ধী শিশুদের কল্যাণে রিক্তা আক্তার বানুর সকল প্রতিবন্ধকতাকে জয় করার এই দৃঢ়তা ও কর্মপ্রেরণায় দায় সারা নয়, দায়িত্বে উদ্বুদ্ধ হয়ে আরও অনেকেই সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানবিক কাজে এগিয়ে আসবেন এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।